ধারাবাহিকতার তৃতীয় পর্বে আজকে আমরা দেখব বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটার নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির। চলুন এক্সপ্লোর করি দিনাজপুর। দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে ঢাপা নদীর তীরে কান্তনগরে মহারাজ প্রাণনাথ রায় শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে এটি নির্মাণের কাজ শুরু করেন ১৭০৪ সালে। এটা শুরু করছে রাজা প্রাণনাথ ১৭০৪ সালে, রামনাথ শেষ করে ১৭৫২ সালে। ৪ থেকে ৫২ হলে ৪৮ বছর, ১২ বছরে এক যুগ। ১৭৫২ সালে তার ছেলে রামনাথ রায় এর নির্মাণ কাজ শেষ করেন। তখন থেকে আজ অবধি প্রতি বছর শীতে এখানে ১ মাসব্যাপী রাসমেলা হয়। মন্দিরটি ৩ তলা বিশিষ্ট একটি বিল্ডিং। লক্ষ্য করলে দেখবেন এর প্রথম তলাটির হাইট অনেক বেশি, সেকেন্ড ফ্লোরটি একেবারেই ছোট এবং থার্ড ফ্লোরটি জাস্ট নামে মাত্র। এতে ১৫,০০০ পোড়ামাটির টালি ব্যবহার করা হয়েছে রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্রায়ন করার জন্য। এবং এই সুন্দর কারুকার্যের জন্য সুদূর পারস্য থেকে শিল্পী নিয়ে আসা হয়েছিল, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। মজার ব্যাপার হচ্ছে তিনি মুসলমান শিল্পী ইউজ করেছেন এবং তাদের নামাজের সুবিধার জন্য মন্দিরের দক্ষিণে নয়াবাদে একটি মসজিদ স্থাপন করে দেন। প্রায় ২৫০ বছর আগে ধর্মের প্রতি তার উদারতা আসলেই মুগ্ধ করার মতো। মন্দিরটির চারপাশেই এমনভাবে খিলানগুলো করা যে আপনি যে পাশ থেকেই দেখেন না কেন সব দিক থেকেই দেবমূর্তিগুলো দেখা যাবে। পাথরের শিলার উপর থেকে শুরু করে সম্পূর্ণ মন্দিরটি প্রায় ৫০ ফিটের মতো লম্বা। এটি একটি নবরত্ন মন্দির। নির্মাণের সময় এর প্রথম এবং দ্বিতীয় ছাদের ৪ কোণায় ৪টি এবং তৃতীয় ছাদের উপরে একটি চূড়া ছিল, ঠিক এই রকম। ১৮৯৭ সালে ভূমিকম্পে সবগুলো চূড়াই ধ্বংস হয়ে যায়। মন্দির জুড়ে এই টেরাকোটাগুলো কিন্তু র্যান্ডমলি বসানো হয়নি, অর্থাৎ প্রত্যেকটা স্পেসিফিক টেরাকোটা একটি নির্দিষ্ট ঘটনা বহন করে। এর চারপাশের ৪ দেয়ালে মোট ৪টি পৌরাণিক কাহিনীর চিত্রায়ন করা হয়েছে। আসুন ৪টা কাহিনী জেনে নিই। এদিকে চারদিকে ৪টে ইতিহাস, যেমন সত্য, তেথা, দাপর, কলি, ৪ যুগের ইতিহাস চারদিকে আছে। এদিকে লঙ্কার যুদ্ধ, রাম রাবণের। পূর্ব দিকে হলো মহাভারতের যুদ্ধ, যেমন অর্জুনেরা ৫ ভাই পঞ্চপাণ্ডব। আর পশ্চিম দিকে হলো যেই উপলক্ষে এখানে মেলা বসে শ্রীকৃষ্ণের আটযাত্রার উপলক্ষে মেলা, ওটা হলো পশ্চিম দিক। আর দক্ষিণ দিকে হলো আমাদের আশ্বিন মাসে দুর্গা পূজা হয়, ওই দুর্গার ছবিগুলা দক্ষিণ দিক। ওই জন্য শ্বেত, তেথা, দাপর, কলি ৪ যুগ ৪ দিন। একটু চিন্তা করে দেখেন তো, ২৫০ বছর আগে কি পরিমাণ ব্রেইন, সামর্থ্য আর সাথে শখ থাকলে এই রকম একটা মন্দির স্থাপন করা সম্ভব। মন্দিরের একদম সম্মুখভাগে শিলালিপিতে সংস্কৃতে লেখা একটি শ্লোক রয়েছে। আসুন জেনে নেই এর মানে। আছে শ্রী শ্রী কান্ত শাকে বেদাদি কালো খিতি পরিগণিতে ভূমিপ প্রাণনাথ অতিরম্য সুরচিত নবরত্ন। অতিরম্য সুরচিত বলতে গেলে বিভিন্ন কাজ, আর এটাতে ছিল ৯টা গম্বুজ, এটাতে বলে নবরত্ন। হ্যাঁ, অতিরম্য সুরচিত নবরত্ন মুসলিম কাচার দত্ত কান্ত কান্ত শত নিজ নগরে তাহাতে সংকল্প সিদ্ধ। ছবিগুলি, এই যে এখানকার ছবিগুলি, এগুলি কি যে ঘটনাগুলি, রামায়ণের ঘটনা? আমার শুরু তো কোনা থেকে, ওই কোনা থেকে শুরু। শুনবেন? হ্যাঁ প্লিজ একটু দেন। আসুন দাদুর কাছে কাহিনী শুনি। দিনাজপুরের রাজা ছিল প্রাণনাথ, উনি ছিলেন ১২ ভূঁইয়ার এক ভূঁইয়া। আচ্ছা আচ্ছা। যত আদাবাসা ছিল সবারই খাজনা বাকি থাকে। খাজনা বাকি থাকলে পরে খাজনা পরিশোধ করার জন্য সবাইকে ডাকে দিল্লিতে, যে তোমরা দিল্লিতে এসে খাজনা দাও। রাজা প্রাণনাথ যিনি ভগবানের কাছে প্রার্থনা করছে আমি যদি সসম্মানে ফিরে এসি তো মন্দির নির্মাণ করবো। দিল্লিতে যাওয়ার সময় দিনাজপুরের নাম করা কাঠারি ভোগের চাল, মুগ ডাল এগুলো নিয়ে গেছে। যা দেখে যে কেউ জানে উনি একা। তখন উনি মনে করছে কি, যেহেতু আমি আছি আমি দেখা করে যাই। উনি যা বলছে, হুজুর আমি তো দিনাজপুর থেকে আসছি, তাই আপনার জন্য খাবার নিয়েছি। খাবার পায় খুশি হয়, যে এত আজাবাসা আছে, কেউ আসলো না, তুমি আসছো, আবার খাবার নিয়ে
তোমার একজনই খাজনা নিয়ে কি হবে, মাফ করলাম। তখন উনি বলছে যে আমি মন্দির নির্মাণ করবো, আপনারা পুজো দেবো। ওই জন্য নিচে ঠাকুর মোগলদের শিকার, এই যে হরিণ শিকার, বাঘ শিকার, এটাকে বলে নৌবিহার। তুমি যে মন্দির নির্মাণ করো, দিনাজপুর শহর থেকে 12 মাইল দূরে করতে হবে। ওই মোড়টা হলো 12 মাইল। ও আচ্ছা আচ্ছা। 10 মাইল থেকে এদিকে 2 মাইল, 12 মাইল। রাজা দশরথ, তা 3 জানি, কৌশলা, কৈকি, সুমিত্রা, কারো সন্তান নাই। রাজা দশরথ একদিন শিকার করতে গেছে, যে আমি একটু শিকার করে এসে, শিকার করতে বনে ছিল 3 দিন, কোনো শিকারের খোঁজ নাই। একদিন বিকালের দিকে এক বটে গাছে নিচে বসছে যে আমি একটু বিশ্রাম করি। অন্ধমণি আবার সিন্ধমণিকে পাঠাইবে, বাবা তুমি জল নিয়ে আসো। যে কোনো জিনিস একটা ডুবাইলে ভুরভুর শব্দ করে না, জলে করছি যখন ডুবে নদীতে, তখন ভুরভুর শব্দ করছে। রাজা দশরথ মনে করছে এটা হরিণ জল খাচ্ছে, ওই মনে করে তীর মারছে। মারলে পরে চিৎকার করছে যে ভাই তুমি আমাকে মারলে, তুমি আমার কাছে আসো। ওই যে ওই যে জলে কলসটা হাতে আছে, অন্ধমণির কাছে নিয়ে আসছে। অন্ধমণি তখন অভিশাপ করে, হরিণ আর দুটো মানুষ, এটা আমাদের মুনি বলা হয়। যেমন ঈশ্বর সিংহমণি যে সিং আছে, সামনে রাজা দশরথ, 3 জানি, কৌশলা, কৈকি, সুমিত্রা, কৈকির দাসী মন্ত্রী, 5 জন। যেমন আমরা যুদ্ধ পুজো অঞ্জলি দেয়, ওদিকে অঞ্জলি দেওয়ার জন্য গেছে। এখন যজ্ঞে কোলা দেওয়া হয়, ওই কোলা 3 জানিকে খাওয়ার জন্য দেয়। 3 জানি খেলে পরে 3 জানির গর্ভে 4টি সন্তান জন্ম হবে, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, 4 ভাই। ওই যে বাচ্চা করে নিয়ে গেছে, কৌশলা রাম, কৈকির ভরত, সুমিত্রা দৌমত, লক্ষণের শত্রুঘ্ন, 4 ভাই। সীতার বাবা ছিল মিথিলার রাজা, জনক রাজা, ওনার নাম। উনি প্রতিজ্ঞা করছে যে আমার ধনুক ভাই যে ভাঙবে তাকে দিয়ে সীতার বিয়ে দিবে। এখানে আসছে মিথিলা আসার সময় তারকা রাক্ষসকে মারছিল রাম, এই যেটা রাক্ষস, ওই যে রাম ধনুক ভাইতেছে, সীতাকে দেখানো হচ্ছে নিচে মঙ্গল ঘর। আপনি এদিকে আছে রাম সীতার বিয়ে, এদিকে রাম, এদিকে সীতা। এটা বিয়ের অনুষ্ঠান, মেয়ে সম্প্রদান করে এইটা। এখন রামের বনবাস করছে আপনি ওইদিকে 14, আর তুমি সেবা করো। ওই যে সেবা করতেছে, রাজা তো সুস্থ আছে, সেবা করার পরে সুস্থ হয়ে বসে আছে। মন্ত্রটা বলতেছে কৈকিকে যে তুমি এখন বর চেয়ে নাও, যে তোমাকে তো দিতে চাইছে। জোড়হাত করে বলতেছে যে আমার ছেলে ভরত রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছরের জন্য। সীতাকে যখন রথে উঠায়, 10টা মাথা, রাবণ কি করে পাখির ডানা কাটি দিয়ে নৌকা নিয়ে রাখে, যেমন গাড়ি ড্রাইভার, সেরকম গাড়ি ড্রাইভার। এটাকে বলে কুরুক্ষেত্রে। ওই যে ঘোড়ার উপর লোকটা শুয়ে আছে, এটা ওই যে হনুমান আছে, সীতার শরীর করে রামের আংটি ছিল সীতার হাতে, ওটা হনুমানকে দিল, যে দেওয়ার পর বলছে খুব বিপদে আছে, তোমরা 2 ভাই দাও। হনুমানকে বলতেছে রাম লক্ষণ 2 ভাই যাচ্ছে, এরা রাম আর লক্ষণ 2 ভাই। তাই পরে রামকে বলছে ভাই তোমরা কোথায় যাবে, যে আমরা যাবো সীতার তো লঙ্কায়। 7টা তাল গাছ একটা তীর দিয়ে 7টা গাছ ফুটা করে তাল গাছ, এখানে দিনের পয়সা দিল। অ্যাকচুয়ালি দাদু চারপাশের 4টা গল্পের ডিটেলসে আমাদেরকে শুনিয়েছে, কিন্তু এখানে যদি আমি ডিটেলসটি অ্যাড করি ব্লগটি অনেক বড় হয়ে যাবে। বেটার আমি এটি আলাদাভাবে অ্যাড করব। আর এটা হচ্ছে নয়াবাদের সেই মসজিদ যেটা রাজা প্রাণনাথ পারস্যের মুসলিম শিল্পীদের জন্য নির্মাণ করেছিলেন। এই মসজিদটিতেও টেরাকোটার ব্যবহার করা হয়েছে, তবে এখানে কোনো দেবদেবীর মূর্তি নেই, আছে ফুল, লতা, পাতা, ছবি। এবার আসুন দেখি দিনাজপুরের নামকরণ। এই প্রাসাদটির নাম রাজবাটি বা রাজবাটিকা, যার নামে এই গ্রামের নামকরণ করা হয়েছে রাজবাড়ি। রাজা দীনরাজ ঘোষ এটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় দিনাজপুর।
উজ্জ্বল রং ছাড়া এই রাজবাড়িটির আর কিছুই অবশিষ্ট নেই। স্থানীয় লোকদের ভোগ দখলে চলে গেছে পুরা এলাকাটি, স্পেশালি পাঁপড়ওয়ালা। অথচ 200 বছর আগে বর্গীদের বিরুদ্ধে 10টি কামান নিয়ে যুদ্ধ করার ইতিহাস রয়েছে এই রাজবাড়িটির। উইকিপিডিয়াতে এর হিস্ট্রি এত বড় যে আমি যদি এখানে বিশ্লেষণ করতে বসে আলাদা একটি ভ্লগ হয়ে যাবে। আমার মনে হয় সরকারিভাবে এর রক্ষণাবেক্ষণের দায়িত্বটা নেওয়া উচিত। রাজবাড়িটি থেকে বের হলেই সামনেই লাল ভবনের একটি মন্দির রয়েছে। মন্দিরটি তৎকালীন রাজার আমলে প্রতিষ্ঠিত, যদিও এখনও এখানে একইভাবে পুজো দেওয়া হয়। আসুন দেখে আসি কালিয়াজিউ মন্দির। এবার আপনাদের দেখাবো অরেঞ্জ ভ্যালি। নর্মালি কোথাও ভিজিট করার আগে আমি সেই জায়গাটার ডিটেলস সম্বন্ধে উইকিপিডিয়াতে খোঁজ খবর করে আসি, কিন্তু ঠাকুরগাঁয়ে যে এত সুন্দর একটা অরেঞ্জ ভ্যালি আছে এটা আমি জানতামই না। ট্রাস্ট মি, জায়গাটা জাস্ট দেখার মতো। দিন শেষে আমরা চলে গেলাম দিনাজপুরের আরেক ঐতিহ্য রামসাগরে। রাজা রামনাথ 1750 থেকে 1755 সাল পর্যন্ত এটি খনন করেন। দৈর্ঘ্যে 3399 ফিট। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা লেগেছিল এবং শ্রমিক লেগেছিল 15 লক্ষ। কথিত আছে খনন করার সময় দিঘিতে 1 ফোঁটাও পানি ওঠেনি। স্বপ্নাদেশে যুবরাজ রাম দিঘিতে প্রাণ বিসর্জন দেন এবং দিঘিটি কানায় কানায় ভরে ওঠে। যুবরাজের স্মৃতি অম্লান হয়ে থাকলো রামসাগরে। এবার দেখা যাক খাবেন কোথায়। এখানকার ঈদগাহ মাঠে স্ট্রিট ফুড মেলা বসে প্রতিদিন। আর দিনাজপুরের বিখ্যাত কলাই রুটি সাথে ভর্তা আর হাঁসের মাংস খেয়ে আসতে পারেন 10 মাইলে গিয়ে। খেতে বসা মাত্র এখানে আপনাকে একদম গরম গরম কলাই রুটি সার্ভ করা হবে। সাথে দেওয়া হবে বেগুন, ধনিয়া পাতা আর মরিচ ভর্তা। যাই হোক, শীতের রাতে আমরা আধা ঘন্টা ড্রাইভ করে এসেছি এখানে এই হাইভড কলাই রুটি খাওয়ার জন্য। বাট ভাই রে ভাই, এত শক্ত যে আমরা খেতেই পারছিলাম না। And here is a review. আর এই হলো হাঁসের মাংস। এনিওয়েজ, এভাবেই শেষ হলো আমাদের দিনাজপুর ট্যুর। ধারাবাহিকতার শেষ পর্বে এরপর থাকবে বাংলাদেশের সর্ব উত্তরের বিন্দু পঞ্চগড়। দেখা হবে পঞ্চগড়ে। আল্লাহ হাফেজ।